হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সুভাষচন্দ্র সেন, সহকারী শিক্ষক, আশাবাদ উচ্চ বিদ্যালয়। বিগত ক্লাসে যে পাঠদান দিয়েছি আশা করি তোমরা ভালো করে শিখেছ। আজকে তোমাদের যে পাঠদান করব সেটা হলো টেন্স। টেন্স নিয়ে তোমাদেরকে আলোচনা করব। টেন্স অর্থ কাল বা সময়। ক্রিয়ার কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। ক্রিয়ার কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। যেমন করিম স্কুলে যায়, এখানে যায় ক্রিয়া হলো এখানে যায়, এখানে ক্রিয়ার কাজ সমাপ্ত হয়েছে। এখন টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, তাই আমরা টেন্সকে বলতে পারি মোট 12 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টি টেন্সের নাম তোমাদেরকে জানালাম। তোমরা বাসায় এগুলো বানান সহ তোমরা মুখস্থ করবে, শিখবে। গ্রামার বইতে আছে, এগুলো তোমরা শিখবে। এখন তোমাদের আমি পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 12টা টেন্সের মধ্যে প্রথম 1 নম্বর হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে আমাদের জানতে হবে। প্রেজেন্ট অর্থ বর্তমান, টেন্স অর্থ কাল বা সময়। টেন্স ইনডিফিনিট অর্থ অনির্দিষ্ট সময়। বর্তমানকালে অনির্দিষ্ট সময়ে যে সকল কাজ হয় বা হয়ে থাকে তাকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন সে চা খায়, এটা সময়ের কোনো নির্দিষ্ট নাই বা সময়ের কোনো উল্লেখ নাই, এবং কাজটা হলো বর্তমানকাল। এখন এটা আমরা কিভাবে চিনব? বাংলা বাক্য থেকে আমরা কিভাবে চিনব যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? বাংলা বাক্যে ক্রিয়া শেষে যদি স্বরীয়, রস্বই, অন্ত্যেষ্টিয়, এ, উ এই 5টি বিভক্তি যুক্ত থাকে, তাহলে বুঝবো যে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা ক্রিয়াকে ফলো করব। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে স্বরীয়, অন্ত্যেষ্টিয়, উ, এ, রস্বই এই 5টি বিভক্তি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি যুক্ত থাকে তাহলে বুঝবো যেটা আমরা বুঝতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখো এখানে খায়, সে চা খায়। খায় ক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা পাই ক্ষয়াকার যোগ অন্ত্যেষ্টিয়। রহিম বই পড়ে, এই যে পরে ক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা পাই পর যোগ এ।
তাহলে এখানে আমরা এ বিভক্তি পেয়েছি, প্রথম বাক্যে আমরা অন্তস্থীয় বিভক্তি পেয়েছি। তুমি কোথায় যাও, এই যাও ক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা পাই কি জয়াকার যোগ উ, জয়াকার যোগ উ ক্রিয়াকে পেয়েছি। তাহারা এখানে আসে, এই আসে ক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা পাই আস যোগ এ, আস যোগ এ। এইভাবে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য আছে বাংলা বাক্য, তো ক্রিয়াকে ফলো করবো। ক্রিয়ার শেষে যদি এই 5টি বিভক্তি যুক্ত থাকে তাহলেই মনে করবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যুক্ত না থাকে তাহলে সেটা মনে করতে হবে সেটা আবার অন্য টেন্স। এখন আমাদের জানতে হবে গঠন, কিভাবে বাংলা বাক্য থেকে আমরা ইংরেজি করতে পারি, ইংরেজি গঠন করতে পারি সেটা আমাদের জানতে হবে। সেটা হলো গঠন প্রণালী। গঠন প্রণালী। বাংলা বাক্যে থাকে কর্তা কর্ম ক্রিয়া, বাংলা বাক্যের রূপ। কর্তা কর্ম ক্রিয়া শব্দ। তাহলে বাংলা বাক্যের রূপ কি কর্তা কর্ম ক্রিয়া অতিরিক্ত শব্দ। একে ইংরেজি করতে হলে, এদেরকে ইংরেজি করতে হলে বাংলা বাক্যকে ইংরেজি করতে হলে প্রথমেই বসবে, 1 নম্বরে বসবে সাবজেক্ট বা কর্তা, 2 নম্বরে বসবে ক্রিয়া, ক্রিয়া বা ভার, 3 নম্বরে বসবে অবজেক্ট বা কর্ম, 4 নম্বরে বসবে এক্সটেনশন বা অতিরিক্ত শব্দ। তাহলে 1 নম্বরে সাবজেক্ট, 2 নম্বরে ভার বা ক্রিয়া, 3 নম্বরে অবজেক্ট বা কর্ম, 4 নম্বরে এক্সটেনশন বা অতিরিক্ত শব্দ। আগের ক্লাসে তোমাদের কর্ম, অবজেক্ট, সাবজেক্ট, ভার, নাম্বার, পার্সন এগুলো সম্বন্ধে তোমাদেরকে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সেই জিনিস লাগবে,
এই হলো ইংরেজি বাক্যের সিরিয়াল নাম্বার। যেমন তাহারা বই পড়ে। তাহলে ইংরেজি করতে হলে আমাদের দিতে হবে, প্রথমে দিতে হবে সাবজেক্ট, 1 নম্বর দিতে হবে সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি? দে, তাহারা। তাহার ইংরেজি কি? দে। দ্বিতীয়বার সাবজেক্টের পরে দিতে হবে ভার্ব। এখানে ভার্ব বা ক্রিয়া কোনটা? পড়া। তো রিড, READ, রিড। কি পড়ে? বই, কর্ম, অবজেক্ট, বই। রিড এ বুক। The subject, verb, object. যদি বলি সে সকালে বই পড়ে, প্রতিদিন সকালে বই পড়ে। সে প্রতিদিন সকালে বই পড়ে। তাহলে একটা আমার সাবজেক্ট হি, পড়া ইংরেজি কি? রিড। কি পড়ে? বই, অবজেক্ট। প্রতিদিন, এভরি মর্নিং। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই অতিরিক্ত শব্দ হলো, এভরি মর্নিং হলো অতিরিক্ত শব্দ। এইভাবে তোমরা বাংলা বাক্য থেকে কেটে কেটে এনে ইংরেজি বাক্য তোমরা করবে এই নিয়ম অনুসারে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে বাংলা বাক্যের রূপটা, গঠনটা, ইংরেজি বাক্যের গঠনটা। এখানে এস যোগ হলে কেন? এখানে আগের বাক্যে কিন্তু এস যোগ নাই। প্রেজেন্ট ইনডিফিনিট একটা নিয়ম আছে, রুলস আছে। কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। কাজেই হিড হলো থার্ড পারসন, পার্সনের থার্ড নাম্বারে সিঙ্গুলার। সে বলতে কয়জন বোঝায়? একজন বোঝায়। তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যই ভার্বের শেষে এস যোগ হয়েছে। যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে, তবে কিন্তু ভার্বের শেষে এস বাই এস কোনো কিছু যোগ হবে না। শুধু একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। এজন্যেই আগের ক্লাসে তোমাদের কিন্তু আমি পারসন শিখাইছি, নাম্বার শিখাইছি, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আগের ক্লাসে কিন্তু তোমাদের এগুলো আমি পাঠদান করেছি। কাজে ওগুলো তোমরা ভালোভাবে শিখবে। ওই অনুসারে আমি যে টেন্সের নিয়ম দিলাম, এই গঠন অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবার নিয়ম দিছি, গঠনের নিয়ম দিলাম। এইভাবে চিনবা, গঠন অনুসারে তোমরা ইংরেজি গঠন করবে।
এখন তোমাদের প্রশ্নবোধক বাক্য থাকতে পারে, এটা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু তোমাদের কেউ যদি জিজ্ঞাসা করে, জিজ্ঞাসাবাদ বাক্য মানে কি? প্রশ্নবোধক বাক্য, মানে ইংরেজিতে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স ইংরেজিতে তোমরা কিভাবে করবা, এটাও আমি দিয়ে দেবো নিয়ম এবং নাম্বার, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে কী বসবে, তারপর কী বসবে, 3 নম্বরে কী বসবে, 4 নম্বরে কী বসবে, সেটা দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, বাংলা হলো প্রশ্নবোধক বাংলা হলো প্রশ্নবোধক বাক্য। এখন এই প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তোমরা বাংলা থেকে ইংরেজি করবে সেটা দেখো। এই প্রশ্নবোধক বাক্যকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইংরেজি করতে হলে 1 নম্বর দিতে হবে ডু বা ডাজ, 2 নম্বর দিতে হবে সাবজেক্ট, 3 নম্বরে বসবে ভার্ব, 4 নম্বরে বসবে অবজেক্ট, 5 নম্বরে বসবে এক্সটেনশন, বা অতিরিক্ত শব্দ, 6 নম্বরে চিহ্ন। যেমন তুমি কি চা খাও, এটাকে কীভাবে ইংরেজি করবা তার নাম্বার, তার সিরিয়াল নাম্বারে যেমন দিয়ে দিছি। এটা একটা প্রশ্নবোধক বাক্য, জিজ্ঞাসাবাদ বাক্য, তুমি কি চা খাও, এবং কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ক্রিয়াকে দেখবা যে এটা খাও ও আছে, ক্রিয়া শেষে ও আছে, তাহলে এটা দেখে আমরা বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক করার নিয়ম: 1 নম্বরে ডু বা ডাস, 2 নম্বরে সাবজেক্ট, 3 নম্বরে ভার্ব, 4 নম্বরে অবজেক্ট, 5 নম্বরে এক্সটেনশন বা অতিরিক্ত শব্দ, 6 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখি, তুমি ইংরেজি ইউ, সাবজেক্ট ইউ। কর্তা যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কর্তা বা সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে প্রথমেই বসবে ডু, আর বাকি সব ক্ষেত্রেই ডাস বসবে, আর বাকি সব ক্ষেত্রেই বসবে ডু। কর্তা যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো প্রথমেই বসবে ডাস, আর বাকি সব ক্ষেত্রেই ডু। তাহলে তুমি, ইউ মানে তুমি, এটা কিন্তু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার না, কাছেই এখানে ডাস আসবে না, এখানে আসবে ডু। এই 1 নম্বর দিলাম আমি, 1 নম্বর দিলাম ডু। 2 নম্বরে আসবে সাবজেক্ট। সাবজেক্ট কি? তুমি, ইউ। 3 নম্বরে কি? ভার্ব, খাওয়া। তো চা খাওয়া,
কোনো জিনিস যদি চিবিয়ে খাওয়া হয় সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, আর যেটা পান করে খাওয়া হয় সেখানে আমরা ড্রিঙ্ক ব্যবহার করতে পারি বা টেক ব্যবহার করতে পারি। চা খাওয়ার ক্ষেত্রে টেক ব্যবহার করলেই সবচেয়ে ভালো হয়, ড্রিঙ্কও ব্যবহার করা চলে। তাহলে ডু ইউ 3 নম্বরের ভার্ব খাওয়া, তাহলে এখানে বলবো আমরা টেক দেই, টেক। 4 নম্বরের অবজেক্ট, এখানে অবজেক্ট কি, কি খাও, কি বা কাকে দ্বারা, কি একে কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো যে উত্তরটা আসবে সেই